নমস্কার। কলমচির খাতা নিয়ে যখন এসেছি তখন আজকে নিশ্চয়ই আমরা কোনো একটি বিষয় একটু বিস্তারিতভাবে জানব, আর কলমচি আমাদের সাহায্য করবে। আমার কলমচির খাতা। তো এখানে আমরা ভগবান বিষ্ণুর হাতে যে চারটি দ্রব্য থাকে, এই চারটি দ্রব্যের কথা আলোচনা করব। চারটি আজকে নয়, শঙ্খ চক্র গদা পদ্ম, দুটি অস্ত্র নয়। আমরা গদা নিয়ে আজকে একটু আলোচনা করব। আমাদের মাইথোলজিতে একটা মজার বিষয় লক্ষ্য করা গেছে যে সমস্ত জিনিসকেই পার্সনিফাই করা হয়েছে, মনুষ্যের রূপদান করা হয়েছে, তাদের দিয়ে কথা বলানো হয়েছে, তাদের একটা মাত্রাতিরিক্ত মাত্রা, একটা অর্থাৎ যে সাধারণ মাত্রা থাকে তার বাইরে একটা মাত্রা তাদের সম্বন্ধে ঘোষণা করা হয়েছে। ফলে এটা একটা সমস্ত সময় একটা তৃতীয় মাত্রা বা চতুর্থ মাত্রা পেয়ে গেছে। এখানে গদাও তাই। আর এই মহাভারত অনুযায়ী আমরা বলতে পারি যে বিষ্ণুর গদা আর শ্রীকৃষ্ণের গদা একই ছিল। তো আসুন আমরা দেখি এই গদা নিয়ে কি বলা হয়েছে। শ্রী বিষ্ণুর গদার নাম কৌমোদকী। কৌমোদকী এটি অশুভ শক্তির নাশক এবং মহাজাগতিক ভারসাম্য রক্ষার প্রতীক। আমরা মাইথোলজিতে যা কিছু পাই সব কিছুর সঙ্গে একটা মহাজাগতিক বিষয়কে মিলিয়ে দেবার প্রচেষ্টা হয়েছে বা মেলানো হয়েছে, কিন্তু কোথাও আমরা এই মহাজাগতিক মিল একমাত্র নটরাজ ছাড়া অন্য কোথাও আমরা এই মহাজাগতিক মিল প্রমাণ কিছু পাই না, প্রত্যক্ষ সমর্থন কিছু পাই না। নটরাজেরও প্রত্যক্ষ সমর্থন যা আছে সেটা গ্রহ পরমাণু অণুর তত্ত্ব অনুযায়ী অসম্ভব সুন্দরভাবে বোঝানো আছে, কিন্তু প্রায় সব কিছুকে একটা মহাজাগতিক বিষয়ের সঙ্গে মিলিয়ে দেবার প্রচেষ্টা হয়েছে। আমি জানি না এটা পরবর্তীকালে হয়েছে কিনা। বিজ্ঞানের সঙ্গে একটা সম্পর্ক দেখাতে পারলে যে কোনো জিনিসই বোধহয় যাতে ওঠে, এই ধরনের একটা মানসিকতা কাজ করে আমাদের মধ্যে। সব কিছুতে আমরা বলি আধুনিক বিজ্ঞান মেনে নিয়েছে, আধুনিক বিজ্ঞান। আর এই বিজ্ঞান বিজ্ঞান, দর্শন দর্শন, আধ্যাত্মবাদ আধ্যাত্মবাদ প্রত্যেকে আলাদা। তা প্রত্যেকে আলাদা থাকলেই তো ভালো। যাই হোক, এটি অশুভ শক্তি নাশক। হ্যাঁ, পৌরাণিক কাহিনী অনুসারে কৌমোদকী অত্যন্ত শক্তিশালী একজন শারীরিক ও মানসিক শক্তির প্রতিনিধিত্ব করে। কৌমোদকী শব্দের অর্থ মনোহরণকারী বা আনন্দদায়ক। মহাভারতে উল্লেখ আছে এই গদা জ্ঞানের প্রতীক। গদা নামক দানবের হাড় থেকে বিশ্বকর্মা এবং ঋভু ঋষিরা এই গদা তৈরি করেছিলেন। আমরা সাধারণত জানি গদা লৌহ নির্মিত অস্ত্র এবং অত্যন্ত আদিম যুগের অস্ত্র। হাড় থেকে গদা নির্মিত হয়েছিল, এটা মাইথোলজি বলছে। অন্য কাহিনী অনুসারে দাপর যুগে অগ্নির অনুরোধে কৃষ্ণকে এই গদাটি দেয়া হয়। বরুণ দান করেছিলেন অগ্নির অনুরোধে। প্রাথমিক জ্ঞান, ব্যক্তিত্ব ও অস্তিত্ব নির্দেশ করে। অগ্নির অনুরোধে দান করাটা কিন্তু অর্থবহ, কারণ আগুন না ব্যবহার করলে গদা তৈরি করা যাবে না। গদা ছাঁচে ঢালাই করেই তৈরি করতে হবে এবং সেখানে আগুন অবশ্যই ব্যবহার হবে। বরুণও আসবেন, কেননা জলের প্রয়োজন আছে তৈরি করতে গেলে। এইখানে একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া গেল। আচ্ছা, কৌমোদকী নামটি প্রথম মহাভারতে পাওয়া যায়
বিষ্ণুর অবতার কৃষ্ণের হাতে গদার যে ছবি আমরা দেখতে পাই সেটা 200 খ্রিস্টপূর্বাব্দে দেখা যায়। 200 খ্রিস্টপূর্বাব্দে, অনেক প্রাচীন ব্যাপার। অনেকের মতে এই গদা তার বাঁশিরই বৃহৎ মারণাত্মক রূপ। এটা যদি ভাবে হয় তাহলে এর থেকে সুন্দর কাব্যিক বিষয় আর কিছু নেই। মানে কাব্যিক কী ধরনের অদ্ভুত কল্পনা, কোন স্তরে চলে গেলে এই ধরনের কল্পনা করা যেতে পারে যে গদা তো একটা মারণাস্ত্র, আর বাঁশিও মারণাস্ত্র। বাঁশি একেবারে অন্তরে বাহিরে বিবশ করে দেয় সেই বংশীধ্বনি, যে বংশীধ্বনি কৃষ্ণের বাঁশি সম্মোহিনী। কৃষ্ণের বাঁশির 3টি বাঁশির মধ্যে একটি বাঁশির নাম সম্মোহিনী, একটি আকর্ষণী, একটি লাদিনী। তাহলে এই যে কৃষ্ণের সম্বোধিনী, একটি সম্বোধিনী, সম্মোহিনী, আকর্ষণী বললাম যেটা, সম্বোধিনী আর লাদিনী। তো এই যে সম্মোহন করা, এবং এটা এই বাঁশির আমাদের জ্ঞানী পুরুষেরা প্রকৃতির সমস্ত কিছু একটি অদ্ভুত নিয়ম ছন্দে বাঁধা, এবং সেই ছন্দের পতন হলে বিনাশ অনিবার্য। সেইখান থেকে গদা মারণাস্ত্র বটে, এবং এই সুর বাঁশির একটা রূপান্তর রূপকের মাধ্যমে প্রতিষ্ঠিত করা হয়েছে, কথা বলতে বাধা নেই। অপূর্ব কাব্যিক পরিকল্পনা এবং অতি সুবৃহৎ মানে ব্যাপ্ত, একদম বিশ্বচরাচর ব্যাপ্ত কাব্যিক কল্পনা বাঁশির। আচ্ছা, বৃহৎ মারণাত্মক রূপ। আবার স্থান বিশেষে বিষ্ণুর পাশে ইনি গদা দেবী বা গদা নারী রূপে, নারী মূর্তি রূপে কৌমোদকীকে উপস্থাপনা করা হয়েছে। হতেই পারে, কারণ আমাদের এখানে তো সমস্ত কিছু নারী পুরুষ ছাড়া তো কিছুই হয় না, আর নারী পুরুষের মিলন ছাড়া কিছুই হয় না। আর এই গদাকে নারী, পুরুষের শক্তি নারী, শিবের শক্তি কালী, সুতরাং বিষ্ণুর শক্তি কৌমোদকী হতে আপত্তি নেই। তাহলে বিষ্ণুর শক্তি যদি কৌমোদকী হয়, তাহলে নারী শক্তি হিসেবে তিনি বিষ্ণুর পাশে থাকতেই পারেন। আচ্ছা, বিষ্ণুর কিরিট বা হাতে এই গদা আঁকা হয়। নারী শক্তিকে মাথায় করে রাখার রীতি তো ছিল সে যুগে। আমরা তো মেয়েদের অত্যন্ত ওপরে স্থান দিয়েছি। পরে এই বাইরে থেকে বহিরাগত মরুদস্যু ইত্যাদি প্রভৃতি ঢুকে মেয়েদের সর্বনাশগুলো করেছে। এবং কিরিটে থাকতেই পারে, হাতেও আঁকা থাকতে পারে। এই গদার প্রতীকী অর্থ ব্যাখ্যা করে গোপাল তাপনী উপনিষদে বলা হয়েছে এই আদি অস্ত্র আদি গুণের প্রতীক। বিষ্ণু পুরাণে এই গদাকে জ্ঞান, শক্তি ও মনের প্রমত্ততার প্রতীক বলা হয়েছে। গদা যদি নারী শক্তি হয়, সেই তার প্রতীক যদি হয়, কারণ পুরুষের শক্তি নারী, পুরুষ নিষ্ক্রিয়, সব নারী শক্তি, সেখানে যদি গদা সেই শক্তি হিসেবে থাকে, তাহলে প্রমত্ততার প্রতীক তো থাকবেই। আর ভীম গদা হাতে তো প্রমত্তই হয়ে উঠতেন। সুতরাং গদা প্রমত্ততার প্রতীক, নিশ্চয়ই নিঃসন্দেহে প্রমত্ততার প্রতীক। বিষ্ণু ধর্মোত্তরে কৌমুদিকের মাধ্যমে বিষ্ণুপত্নী, শ্রী সৌন্দর্য, ধনৈশ্বর্যের দেবী লক্ষ্মী ও বিষ্ণুর সহাবস্থানকে বোঝানো হয়। দেখুন, বিষ্ণুর শক্তি লক্ষ্মী, তাহলে ওই গদা নারী সেখানে ওই দেবী, এই বিষ্ণু ধর্মোত্তর অনুযায়ী তাহলে তাকে দেবী লক্ষ্মী তার একটা প্রতিরূপ হিসেবে ভাবা যেতেই পারে। কৃষ্ণ উপনিষদে গদাকে সময় ও কালের, শক্তির কালের প্রতীক বলা হয়েছে। দেবী কালীর সাথে তুলনা করা হয়েছে। বলা হয়েছে অপরাজেয় সময়ের মতো কৌমুদিকী সব প্রতিদ্বন্দ্বী অপশক্তি বিনাশের ক্ষমতা রাখে। কালী তো তিনি যিনি কালকে কলন করেন, কালও যার মধ্যে এসে মিশে যায়। সুতরাং তার শক্তি হিসেবে গদা, এই ভাবনাটা কিন্তু অযৌক্তিক নয়। এটা খুব সুন্দর কাব্যিক ভাবনা, কিন্তু এত উচ্চস্তরের যে আমরা সাধারণ মানুষেরা নিতে পারি না এটাকে। ভিন্ন মতে কৌমুদিকী জীবনী শক্তি ও প্রাণের প্রতীক, গদা নিয়মানুবর্তিতা প্রতীক, পদ্ম প্রশংসার প্রতীক। পদ্ম এবং শঙ্খ একত্রে হলে জল, আর দুটোই জলের প্রাণী, জল অর্থাৎ প্রাণের প্রতীক, কারণ জলই তো জীবন, জল ছাড়া কিছু ভাবা যায় না।
অবশ্য সুদর্শন চক্র বাদ রইল। কালের প্রতীক সুদর্শন, পদ্ম এবং শঙ্খ, এদের নিয়ে আলাদা আলাদা আলোচনা করার ইচ্ছে আমার আছে এবং অবশ্যই করব। নমস্কার।